কয়েক বছর পূর্বে হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্ট একটি শকিং রিসার্চ পেপার পাবলিক করে, যেখানে বলা হয় বিগ ব্যাং এর মাত্র 17 মিলিয়ন বছর পরেই ইউনিভার্সের তাপমাত্রা কমতে কমতে একটা সময় পৃথিবীর তাপমাত্রা সমান হয়ে গিয়েছিল, যার মানে সেই সময় ইউনিভার্সের প্রতিটি স্থান হ্যাবিটেবল হয়ে ওঠে। তখন ইউনিভার্সের সর্বত্র জল তরল রূপে থাকতে পারত, আর এর সাথে লাইফও। বহু রিসার্চারদের মতে এই সময় ইউনিভার্সে প্রথম লাইফের সূচনা হয়েছিল। এই সময় ডার্ক এলিমেন্ট দিয়ে তৈরি এমন কিছু এলিয়ান লাইফও ফর্ম হয়েছিল যা আজও ইউনিভার্সে রয়েছে, যারা লাগাতার আমাদের উপর নজর রেখে চলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। বিজ্ঞানীদের বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় পৃথিবীতে লাইফের উপস্থিতি পৃথিবীর জন্মের সাথে শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ 4.4 বিলিয়ন বছর পূর্বে। পৃথিবীতে মাইক্রোভিয়ার লাইফ পৃথিবীর জন্মের মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যেই নতুন গড়ে ওঠা সমুদ্রে অস্তিত্বে এসে গিয়েছিল। এখানেই প্রশ্ন, পৃথিবীর জন্মের এত কম সময়ের মধ্যে লাইফ কেমনভাবে গড়ে উঠতে পারে? যে কোনো নর্মাল মাইক্রোভিয়ার লাইফ বেঁচে থাকার জন্য ব্রিথিং এবং ইটিং এর মতন কিছু প্রসেস লাগাতার অ্যাক্টিভ রাখতে হয়, যাকে সায়েন্টিফিক ভাষায় জিনোম বলা হয়। জিনোম প্রতিটি জীবের ইন্টারনাল প্রসেসের জন্য দায়ী। এটা ছাড়া কোনো মাইক্রোব বেঁচে থাকতে পারে না। এর বিশেষত্ব হলো টাইমের সাথে জীবের যত ইভলিউশন হয়, এতে তত কমপ্লেক্স প্রোটিন স্ট্রাকচার অ্যাড হতে থাকে, আর এদের কমপ্লেক্সিটি বাড়তে থাকে। যেমন একটি মাছের জিনোম কেঁচোর জিনোমের থেকে দুগুণ বড় হয়, আবার মানুষের জিনোম মাছের জিনোমের থেকে দুগুণ বড় হয়, যা রিভলিউশনকে নির্দেশ করে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, যখন আমরা পৃথিবীতে জীবের জিনোমের কমপ্লেক্সিটি এবং স্ট্রাকচারাল প্যাটার্নকে টাইম লাইনে ট্রেস করি, ঠিক তখন রিসার্চ অনুসারে পৃথিবীতে সর্বপ্রথম মাইক্রোবে ডিএনএ এবং আরএনএর মতন জেনেটিক ইনফরমেশনের সাথে কমপ্লেক্স জিনোম প্রেজেন্ট ছিল। এই ফ্যাক্ট বিজ্ঞানীদের জন্য খুবই শকিং ছিল, কারণ ডারউইন ইভলিউশন থিওরি অনুসারে এই লেভেলের কমপ্লেক্সিটি অ্যাচিভ করার জন্য এই জিনোমের কয়েক বিলিয়ন বছর সময় লেগে যাবে। অর্থাৎ পৃথিবীর ফরমেশনের পর এখানকার সমুদ্রে থাকা সর্বপ্রথম মাইক্রোবের কাছে ইভলিউশন থিওরি অনুসারে কয়েক বিলিয়ন বছরের পুরাতন জেনেটিক ইনফরমেশন প্রেজেন্ট ছিল, যা পৃথিবীতে আগামী কয়েক বিলিয়ন বছরের মধ্যে কয়েক বিলিয়ন প্রজাতির জীবের আবির্ভাব ঘটায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে আবির্ভাব হওয়া সর্বপ্রথম এই জিনোমের ইভলিউশন কত পুরাতন? অর্থাৎ ইউনিভার্সে প্রথম লাইফ কখন আবির্ভাব ঘটেছিল? রিসার্চ বলে পৃথিবীতে আবির্ভাব হওয়া প্রথম মাইক্রোবসে এত কমপ্লেক্স ডিএনএ এবং আরএনএ জিনোম স্ট্রাকচার প্রেজেন্ট ছিল যে এই কমপ্লেক্সিটি অ্যাচিভ করতে প্রকৃতির কম করে 10 বিলিয়ন বছর সময় লেগে যায়। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবী মাত্র 4.5 বিলিয়ন বছরের পুরাতন। তাহলে নতুন জন্ম হওয়া পৃথিবীতে এত কমপ্লেক্স লাইফ এলো কোথা থেকে? সাল 2014-তে হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বারা প্রকাশিত পেপার হ্যাবিটেবল ইপক অব দ্য আর্লি ইউনিভার্স অনুযায়ী বিগ ব্যাং এর মাত্র 10 থেকে 17 মিলিয়ন বছর পর যখন ইউনিভার্স লাগাতার ঠান্ডা হচ্ছিল, তখন এমন এক সময় আসে যখন পুরো ইউনিভার্সের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। অর্থাৎ এই সময় ইউনিভার্সের প্রতিটি স্থান এমন এক তাপমাত্রায় ছিল যেখানে লাইফ স্পেসে থাকা যে কোনো অ্যাস্টেরয়েডে খুব সহজেই সার্ভাইভ করতে পারত। আর ইউনিভার্সে থাকা সকল H2O অর্থাৎ জল তরল রূপে থাকত। অর্থাৎ এই সময় যদি মানুষ কোনো প্ল্যানেটে থাকতো, তাহলে সেই প্ল্যানেটকে গরম রাখতে এবং সেখানে সার্ভাইভ করার জন্য কোনো স্টারের প্রয়োজন হতো না, বরং সেই সময় ইউনিভার্সে থাকা কসমিক রেডিয়েশনের জন্য আমাদের প্ল্যানেট এতটা গরম থাকতো যে সেখানে জল তরল রূপে থাকতে পারত। এক কথায় সেই সময় ইউনিভার্সে এমন তাপমাত্রা ছিল যা লাইফকে সাপোর্ট করতে পারত। কিন্তু এখানে একটি টুইস্ট রয়েছে, তখন ইউনিভার্সে সেই এলিমেন্ট ছিল না যা লাইফ ফর্ম করতে পারে। লাইফ হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাসের মতন বহু এলিমেন্টের কম্বিনেশনে তৈরি হয়। এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে বাকি সকল এলিমেন্টের বিশেষত্ব হলো এরা শুধুমাত্র তারার কেন্দ্রে ক্রিয়েট হয়। বিগ ব্যাং এর সময় হাইড্রোজেন এবং হিলিয়াম অধিক মাত্রায় থাকার জন্য সেই সময় পপুলেশন 3 স্টার ফার্স্ট জেনারেশনের সাইজ অনেক বড় হতো। এই জন্য এদের লাইফ স্প্যানও খুব ছোট হতো। কিন্তু এই অল্প লাইফ স্প্যানেও এদের কেন্দ্রে হওয়া অধিক পরিমাণে ফিউশনের কারণে এরা দ্রুত হাইড্রোজেন এবং হিলিয়ামকে অন্যান্য এলিমেন্টে রূপান্তরিত করতে শুরু করে, যার পর সুপারনোভা এক্সপ্লোশনের কারণে
এই এলিমেন্ট চারিদিকে ছড়িয়ে পড়ে, যা থেকে পরে সেকেন্ড জেনারেশন স্টার এবং এর আশেপাশে রকি প্ল্যানেট এবং অ্যাস্টেরয়েডের ফরমেশন হয়। আর বিগ ব্যাং এর মাত্র 100 মিলিয়ন বছর পর ইউনিভার্সে সেই সকল জিনিস প্রেজেন্ট ছিল যা লাইফ ফর্মের জন্য প্রয়োজন। এই জন্য অনেকে বিশ্বাস করেন লাইফের অরিজিন পৃথিবীতে নয়, বরং 13.7 বিলিয়ন বছর পূর্বে হ্যাবিটেবল ইউনিভার্সে বিগ ব্যাং এর মাত্র কয়েক মিলিয়ন বছরের পরই সৃষ্টি হয়ে গিয়েছিল। এই সময় ইউনিভার্সের চারিদিকে লাইফ প্রেজেন্ট ছিল, আর হয়তো লাইফে ভরা কোনো অ্যাস্টেরয়েড আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর জন্মের সময় এখানে এসে হিট করেছিল। আর পৃথিবীর সমুদ্রে এই লাইফের প্রয়োজনীয় সকল এলিমেন্ট প্রেজেন্ট ছিল, যার জন্য ফিউচারে এগুলি ইভলভ হতে পেরেছিল। আর এই ইভলিউশন সেই লাইফকে এতটা ক্যাপেবল করে দিয়েছিল যে তারা তাদের পূর্বপুরুষের সন্ধানে বর্তমানে ইউনিভার্সে স্পেস মিশন করছে। এখনো পর্যন্ত 200টি এমন রিসার্চ পেপার পাবলিক করা হয়েছে যেখানে লাইফকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। এর থেকে বোঝা যায় এই কনসেপ্ট কত বেশি কমপ্লিকেটেড, তাই না? যেমন 100 বছরের বেশি সময় ধরে বিজ্ঞানীরা এটা ডিসাইড করতে পারছে না যে 1892 সালে ডিসকভার হওয়া ভাইরাসকে জীবিত জীবের ক্যাটাগরিতে রাখা হবে কিনা। আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন ভাইরাসকে জীবিত জীবের ক্যাটাগরিতে রাখা হয় না, কারণ এদের সম্পূর্ণ ডিএনএ থাকে না। সাধারণত ভাইরাস মৃতের ন্যায় থাকে, কিন্তু যখন এটি কোনো হোস্ট অর্থাৎ শরীরে প্রবেশ করে তখনই জীবিত হয়ে ওঠে। এটা দেখায় লাইফ কত কমপ্লিকেটেড। আমরা যে লাইফকে জানি তাকে H2O অর্থাৎ জলের প্রয়োজন, কিন্তু সাল 2021-এ হার্ভার্ড এবং কেমব্রিজ এই দুই ইউনিভার্সিটি মিলে একটি রিসার্চ পেপার পাবলিক করে, যেখানে বলা হয় আর্লি ইউনিভার্সের চরম পরিস্থিতিতে লাইফ ফর্ম হতে এবং সাস্টেন হওয়ার জন্য মিথেন এবং অ্যামোনিয়া জলের স্থান নিতে পারে। অর্থাৎ এই রিসার্চ পেপার অনুসারে বিগ ব্যাং এর পরে হয়তো এমন কোনো এলিয়ান জীব অস্তিত্বে এসেছিল যাদের বডি অ্যামোনিয়া এবং মিথেন দিয়ে ফর্ম হয়েছিল। এটা কতটা সত্যি তা জানতে দীর্ঘদিন ধরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই বিষয়ে বহু রিসার্চ চালানো হচ্ছে। এই রিসার্চ যদি সফল হয় তাহলে জানতে পারবো লাইফ জল ছাড়া অন্যান্য তরল পদার্থে ইভলভ হতে পারে কিনা। যেমন পৃথিবীর এনভায়রনমেন্ট অনুসারে এখানে কার্বন এবং H2O বেসড লাইফ করে উঠতে পেরেছে, কারণ এখানে এগুলির পরিমাণ আধিক্য ছিল। কিন্তু হয়তো ইউনিভার্সের অন্য কোনো স্টার সিস্টেমের লাইফ সিলিকন এবং মিথেন দিয়ে তৈরি। যদি বিগ ব্যাং এর পরে লাইফ সৃষ্টি হয়ে থাকে তাহলে পৃথিবী একমাত্র স্থান নয় যেখানে লাইফ আছে। আমাদের সোলার সিস্টেমের অন্যান্য প্ল্যানেটেও তখন লাইফ পৌঁছেছিল নিশ্চয়ই, যেমন মার্স এবং ভেনাস। যেহেতু আজ থেকে কয়েক কোটি বছর পূর্বে মার্স এবং ভেনাস প্ল্যানেটের কন্ডিশন হ্যাবিটেবল ছিল, সেখানে জল তরল রূপে থাকতে পারত। তাই হয়তো সেই সময় এখানেও লাইফ ইভলভ হয়েছিল, যাদের প্রমাণ এই প্ল্যানেটের সারফেসের নিচে চাপা রয়েছে। আর যদি এখানে লাইফের প্রমাণ খুঁজে পাওয়া যায় তাহলে প্রুফ হয়ে যাবে পৃথিবী ছাড়া অন্য গ্রহে লাইফ ছিল। আপনারা কি মনে করেন মার্স এবং ভেনাস প্ল্যানেটেও কি লাইফ ছিল? অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া আরও একটি বিষয় হলো ইউনিভার্সের 95% অংশ আমাদের জন্য ইনভিজিবল, অর্থাৎ এই 95% অংশে এমন ম্যাটার এবং এলিমেন্টস রয়েছে যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, যাকে আমরা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বলি, যাদেরকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি কিন্তু অবজার্ভ করতে পারি না। তাহলে সেখানে থাকা এলিয়ান লাইফ কেমন হতে পারে তা আমরা কেমনভাবে জানতে পারি? অনেকে মনে করেন ইউনিভার্সে এমন মাল্টিপল স্পিসিস রয়েছে যারা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দিয়ে তৈরি। তাদেরকে আমরা চোখে দেখতে না পেলেও হয়তো তারা আমাদেরকে দূর থেকে দেখতে পাচ্ছে। আজকের এপিসোড ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।